এই ঘটনাটি সিনথিয়া নামের একজন কলেজ ছাত্রীর সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। তার সঙ্গে একটি আশিক জিন ছিল, যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসত। এবং সিনথিয়ার জীবনে আসার পর থেকে সিনথিয়ার জীবনটা পাল্টে যায়। সিনথিয়ার আপন মা ছিল না, সে সৎ মায়ের ঘরে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে। কষ্ট এবং দুঃখে ভরা জীবনের মধ্যে দিয়েও সে পড়াশোনাটা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার সৎ মা, তার অন্যান্য আত্মীয় স্বজন তাকে এই সুযোগটা কখনোই দিতে চাননি। সিনথিয়া অতি সাধারণ, অতি সুন্দরী এবং খুবই গ্লোরিয়াস একজন স্টুডেন্ট ছিল। সে পড়াশোনায় খুব পারদর্শী এবং মনোযোগী ছিল, কিন্তু ওই যে বাড়ির কাজকাম এবং সমস্ত কিছু সামলে সে তার পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারত না। সিনথিয়ার আব্বা অবশ্য তেমন কিছু বলতেন না, তিনি বাড়িতেও থাকতেন না, কারণ সিনথিয়ার আব্বা আসতো মাস দুয়েক পর পর, ঢাকায় চাকরি করত। এই 1-2 মাস সিনথিয়ার জীবনে যেন এক অন্যরকম কালো অধ্যায় নেমে আসতো। কিন্তু এক রাত সিনথিয়ার জীবনে নেমে আসে এক অভূতপূর্ব সুন্দর এবং নতুন অধ্যায়, যা কিনা তার জীবনকে পাল্টে দেয় এবং তার মায়ের জীবনে এক দুঃখ দুর্দশা নামিয়ে নিয়ে আসে। আজকের এই অদ্ভুত ঘটনাতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব সিনথিয়া নামের একটা মেয়ের জীবনের বাস্তব কাহিনী। তার সঙ্গে একটি আশিক জিন ছিল এবং যে কিনা তাকে পরবর্তীতে প্রেম করেছিল এবং তার সঙ্গে বিয়েও করেছিল, এবং এখন তারা বেশ ভালো অবস্থাতেই আছে সন্তানাদি নিয়ে। কিন্তু এর মাঝখানে বিশাল এক ঘটনা ঘটে যায় সিনথিয়ার জীবনে, যা কিনা এক অন্যরকম ঘটনা এবং অধ্যায় ছিল। আজকে আমরা জানবো তার জীবনের ঘটনা। আমরা অনেকেই আছি জিনের গল্প শুনতে চাই না, শুধুমাত্র পরীর গল্প শুনতে চাই। জিনের গল্প অবশ্যই বেশ ভালো এবং সুন্দর হয়। আমাদের কাছে বেশ কিছু জিনের ঘটনা আছে যারা কিনা আমাদের কাছে পাঠিয়েছেন, সেগুলো আজকে থেকে আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব পরীর গল্পের পাশাপাশি। আশা করি আপনারা এগুলো শুনে আমাদেরকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, শুরু করার আগে বলি, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের এই ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন, ভিডিওতে লাইক করে। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের আজকের ঘটনায় চলে যাই। ঘটনাটির সূত্রপাত আজকে থেকে প্রায় 6 বছর আগে ঘটে, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম এবং আমি আমার সৎমা এবং অন্যান্য ভাই বোনদের সঙ্গে থাকতাম। আমার নাম সিনথিয়া। ছোটবেলা থেকে আমি বেশ কষ্ট করে এই পরিবারে মানুষ হয়েছি। এই পরিবারে আমি যখন আমার মাকে হারিয়ে এখানে একদম অসহায় হয়ে পড়ি, তখন আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। আমাদের বাড়িটা মোটামুটি বেশ বড়। আমার বড় ফুফু, ছোট চাচা, মেজো চাচা এবং আমার আব্বা, পাশাপাশি আমি এবং অন্যান্য সকলেই থাকে। পরবর্তীতে আমার আম্মা যখন মারা যান, তখন আমার বয়স সবে মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে যখন মা মারা যান, তখন আমার আব্বা আমাকে নিয়ে খুব বিপাকে পড়ে গেলেন। আর একটু বড় অবস্থায় মারা গেলে হয়তো আমি রান্নাবান্না করে সমস্ত কিছু করতে পারতাম। তবে তিনি কি মনে করে একদিন আমার জন্য নতুন মা নিয়ে আসলেন এবং বললেন, এটা তোর নতুন মা, এখন থেকে উনিই তোর সকল কিছু দেখভাল করবেন। শুরুতে তিনি আমাকে বেশ ভালোবাসলেও আস্তে আস্তে যখন তার গর্ভে সন্তান আসে এবং তার সন্তানের প্রতি মনোযোগ চলে যায়, তখন কেন যেন তেনার আমার প্রতি অতটা মনোযোগ ছিল না। আমাকে সবসময় বকাঝকা করত, আমাকে দিয়ে কাজ করাতো, আমাকে ঠিকঠাক মতো পড়াশোনা করতে দিত না। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় বেশ পারদর্শী। আমার বড় ফুফু কেমন যেন এই বাসায় থাকতেন এবং এখানে থেকে কোটনামি করতেন। বড় ফুফু আমার প্রতি উদাসীন ছিল, আমাকে সবসময় বলতো যে আমি নাকি আমার মাকে খেয়েছি আর আমি নাকি অপয়া। তবে ছোট ফুফু এদিক দিয়ে বেশ ভালো ছিল, তিনি যখনই আসতেন আমাকে বেশ আদর করতেন। বড় ফুফু, তারপর চাচারা, অন্যান্য সকলে কেউ যেন আমাকে দেখতে পারতো না, কারণ আমার মা বেশ ভালো ছিল। আমার মাকে আমি সবসময় বেশি জ্বালাতন করতাম এবং এই কারণে হয়তো কেউ আমাকে দেখতে পারতো না। এই বাড়িতে এত কম বয়সে কেউ মারা যাননি, আমার জন্য নাকি মারা গিয়েছে, এটাই তাদের ভাষ্য ছিল। আমি এই বাড়িতে খুব কষ্ট করে থাকতাম, আমাকে সবসময় কাজবাজ করাতো। এরকম দেখতে দেখতে আমি যখন কিছুটা বড় হলাম, আমার বয়স তখন 17-18 বছর, আমি ইন্টারমিডিয়েটে উঠেছি। আমার কাজবাজ সমস্ত কিছু আমাকেই গোছাতে হতো। আমি দূরের কোনো স্কুল কলেজে পড়তে পারিনি, অনেক কষ্ট করে ক্লাস ফাঁকি দিয়ে, তারপরে এগুলো করে কাজ ফাঁকি দিয়ে আমি ক্লাস করতে যেতাম।
স্যারেরা এই বিষয়গুলো বুঝতো, আমাকে বলতো যে তুই এত কষ্ট করে পড়াশোনা করিস, তোর বাবা আসলে আমি দেখি বলবো। কিন্তু স্যারেরা বাবাকে কোনো কিছু বলতো না, আমার মা যে এটা এটা করতো। তবে তেনারা আমাকে বেশ সাপোর্ট করেছেন, এটা বেশ সত্য কথা। আমি ওদিনকে কলেজ থেকে ফেরার পথে আমার বান্ধবীদের সঙ্গে ঝগড়া হলো এমন কয়টাই যে আমার বান্ধবীর এক বয়ফ্রেন্ড আছে, মূলত তাকে নিয়ে ঝগড়া। সেই বয়ফ্রেন্ড আমার সঙ্গে 2 দিন কথা বলেছে। আমি দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক সুন্দরী, এবং এই সুন্দরী হওয়ার কারণে হয়তো অনেক ছেলেরা আমার প্রতি পাগল ছিল, আমার পেছন পেছন ঘোরাফেরা করত। তবে আমি সেসব বিষয়ে তেমন একটা পাত্তা দিতাম না। তো ওই বিষয়ে আমার ওই বান্ধবীর সঙ্গে ঝগড়া লেগে গেল, এবং বান্ধবীর সঙ্গে এক প্রকার মারামারি পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা। সেই অবস্থায় ও আমাকে খামচি দিয়ে আমার হাতের কনুইর পাশটা একদম খুঁজে উঠিয়ে ফেললো। তো ওইটার জন্য ওর চুল টেনে ওকে আমি থাপ্পড় মেরেছি, বেশ কয়েকটা, মেয়েদের যেসব কাণ্ড আর কি। তো ওইদিনকে আমি বেশ অসুস্থ হয়ে পড়ি স্কুল কলেজ থেকে ফেরার পর। এসে আমি দুপুরের পর গোসলও করিনি, ড্রেসও পাল্টাইনি, ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে আমার মা আমাকে ডেকে বলে, সৎ মা ডেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি। সাধারণত দুপুর আমি কলেজ থেকে ফিরে বাসা রান্নাবান্না সব আমিই করি, আমাদের 1টার মধ্যে ছুটি হয়ে যেত। তো বাসায় এসে রান্নাবান্না সব আমিই করতাম, আমার সৎমা উঠে দেখতো আর আমি রান্নাবান্না করে ফেলতাম এসে। তো ওদিনকে আমি রান্নাবান্না আর করিনি। আর ওদিনকে নাকি আমার মায়ের মেহমান আসার কথা ছিল কিছু, আমার মামাবাড়ির থেকে। তো ওই অবস্থায় মা যখন দেখে যে রান্নাবান্না কিচ্ছু হয়নি, আমি বিকেল পর্যন্ত মরার মতো পড়ে ঘুমাচ্ছি। আসলে মূলত কয়েকদিন ধরেই আমার শরীর বেশ খানিকটা খারাপ ছিল। তো এই খারাপ অবস্থায় আমি শুয়েছিলাম ঘরের মধ্যে। তো আমাকে ওই অবস্থায় আমার মা চুল ধরে টেনে তুলে বলে কি যে জমিদারের বাচ্চা, এখনো পর্যন্ত যে ঘুমাচ্ছিস, রান্নাবান্না যে করতে হবে, রান্নাবান্না করতে পারিস নি। তো আমি মাকে তখন বললাম, মা আমি তো তোমাকে বলে আসলাম যে আমার শরীর খারাপ লাগছে, তুমি একটু আজকে রান্নাবান্নাটা করো। তো তুমি শুনতে পাওনি বোধ হয়। তো এই কথা বলার পর আমার সৎ মামাকে বলে যে আমি শুনতে পেলেও আমি রান্নাবান্না কেন করব, এটা তোর কাজ না। তা আমি বললাম যে আমার তো শরীরটা একটু খারাপ করছে, আমি এখন রান্নাবান্নাটা করতে পারছিলাম না। তো শরীর তখন ভালোই জ্বর ছিল আমার। তো উনি তখন দেখে বললো যে এইটুকু জ্বরে কি হয়, এটুকু জ্বরে কিছু হয়? আমার ভাইয়েরা আসবে আজকে, আমার ভাবি আসবে, তুই এখন পর্যন্ত রান্নাবান্না করিসনি, তুই তাড়াতাড়ি যা এখনই রান্নাবান্না করতে, সন্ধ্যার পর ওরা এলো বলে ওদেরকে আমি কি খেতে দিব। ওই অবস্থায় তিনি আমার চুল ধরে টেনে তুলে বললো তাড়াতাড়ি যা। তো আমি ওই অবস্থায় শরীর তখন খুব দুর্বল অবস্থায় আমি রান্নাঘরে গেলাম। ওই ড্রেসটাও আমি খুলিনি। রান্নাঘরে মোটামুটি উনি সবকিছু গুছিয়ে রেখেছিল। এদিক দিয়ে আবার ভালো আছে যে গুছিয়ে রাখে, আমি কলেজ থেকে আসতে দেরি হয়, তারপরেও বকাঝকা করে এটা নিয়ে যে আমাকে কেন গোছাতে হবে। আমার ছোট বোনেরা আছে, সৎ বোন যারা আছে, ওরাও কিন্তু কাজ করতে পারে, কিন্তু ওদেরকে দিয়ে কিচ্ছু করায় না, আমাকে দিয়ে সমস্ত কিছু করায়। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, তারপর এদিকটাই এই সমস্ত কিছু আমাকে দিয়ে সমস্ত কিছু করায়, যাতে করে বাড়িতে কোনো কাজের লোক না রাখা লাগে। আমাকে ফ্রি কাজের লোক পেয়েছে। আব্বা তো বাড়িতে থাকতো না, তিনি ঢাকায় কাজ করতেন, 1-2 মাস পর বাড়িতে আসতো। তো সব মিলিয়ে আমার জীবনটা এক প্রকার দুঃখ দুর্দশায় ভরা ছিল। ওই অবস্থায় জ্বর শরীর নিয়ে আমি সেই কাজগুলো করতে লাগলাম এবং রান্নাবান্না প্রায় শেষ করে আসলাম। তারপর আমার সৎমা বললো কি যে ওনারা চলে এসেছে, যা তুই ঘরে যা, তো তোর মুখ দেখলে ওনারা আবার কি না কি হয়। তো ওই কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমার চেহারা কি এত খারাপ, আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক কিউট ছোটবেলা থেকেই। এলাকায় কখনো বোরকা ছাড়া বের হই না, কলেজেও বোরকা ছাড়া যাই না। তারপর আমি ঘরের ভিতরে চলে আসলাম। ততক্ষণে মামা মামি ওরা সকলে চলে এসেছে, আত্মীয় স্বজন। আমাকে এই পাশের কোণার একটা পুরাতন পরিত্যক্ত ঘরের মধ্যে থাকতে দিত। আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটা হচ্ছে গিয়ে দোতলা ছিল, উপরতলা হচ্ছে গিয়ে এক পাশ ছাদ, আরেক পাশে একটা রুম ছিল। তো ওইখানে কেউ থাকতো না। আর নিচের তলা কোণার দিকে সিঁড়ির পাশে একটা ছোট্ট কামরা ছিল, সেই কামরায় আমাকে থাকতে দিত। তো আমি সেখানে থাকতাম এবং আমার এখানে কোনো সমস্যা হতো না। শুধুমাত্র আমি একটু ভালো মানুষের আচরণ, এই সমস্ত জিনিসের প্রতি একটু দুর্বল ছিলাম, কিন্তু সেটা কখনো হয়নি আমার জন্য। তো ওদিনকে এত পরিমাণ শরীর খারাপ নিয়ে আমি তারপর নিজের চেহারা কিছুক্ষণ আয়নায় দেখলাম যে খুব ক্লান্ত শরীর। আমি তখন কোনো মতো করে কষ্ট করে হাত মুখটা শুধুমাত্র ধুয়ে আমি এশার নামাজটা পড়লাম। নামাজটা পড়ে তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আমি কিন্তু দুপুরেও কিছু খাইনি, আবার রাতেও কিছু খাইনি। তো শরীরটা খুব খারাপ লাগছিল, একটা ওষুধ খেয়ে তারপর ঘুমিয়ে গেলাম আমি। তারপর ঘুম ভাঙলো ঠিক রাত 2টা কি 2:30টার দিকে। তো এই সময় খুব ক্ষুধা লাগতেছিল, মূলত ক্ষুধা পেয়ে ঘুমটা ভেঙেছে। তো
তো ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে গেলাম। সত্যি কথা, মানে একটা কুকুরও যদি ঘরে থাকে না, তাও কুকুরের জন্য একটু খাবার অন্তত পক্ষে রাখে। আমার জন্য কোনো খাবারই রাখে নাই। আমি দেখলাম পাতিলের নিচে কয়টা চাচি ভাত পড়েছিল, আর অল্প কিছু ভাত ছিল, আর পোলাওয়ের ইসে অল্প কয়টা পোলাও ভাত ছিল। তো আমি ওই কয়টা নিয়ে, মাংসও কিছু ছিল না, সমস্ত কিছু খেয়ে ফেলেছে নাকি ফ্রিজে রেখে দিয়েছে আমি জানি না। তো আমি যে ওই অবস্থায় ওখান থেকে খেলাম। খাওয়ার পরে কিছুটা অন্তত ক্ষুধা কমলো। আমি নিজের ঘরে চলে গেলাম। তারপর ওই রাতে ওই অবস্থায় কাটালাম। পরের দিন সকালবেলা উঠে তো আমাকে আবার রান্না করতে হবে, বান্দিদাসীর কাজ, যেহেতু আমি এই এলাকার বান্দিদাসী। তো এই অবস্থায় আমার যে কি পরিমাণ শরীর খারাপ লাগছিল ওদিনকে দুপুরবেলা, মানে বলে বোঝাতে পারবো না। আমার ঘরে নাপা ওষুধও ছিল না। তো আমি আমার আম্মুর কাছে একটা নাপা চাইলাম যে আম্মু একটা নাপা দাও, আমি খেয়ে অনেকটা সুস্থ হই, তারপরে আমি রান্না করে দিব তোমাকে। ওদিনকে কলেজেও যাইনি। তো আমাকে সে বললো যে যে অবস্থা আছে এরকম অবস্থায় করতে হবে। আমার শরীরে এক গাদা পানি ঢেলে দিল, বললো যা এখন ঠিক হয়ে যাবে। তো আমি কাঁপতেছিলাম, তারপরেও তার কোনো কিছু যায় আসতেছিল না। তো আমার সৎ ভাই আছে একটা, ওর বয়স তখন মনে হয় 8-9 বছর। তো ও তখন আমাকে এসে বললো আপু গামছা দিয়ে মুছে ফেলো, আর আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি, তুমি যাও রান্না করে। তো ও আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে খুব ছোটবেলা থেকে যত্ন করতাম। আমার কোলে পিঠেও মানুষ হয়েছে, সেহেতু আমার প্রতি ওর ভালোবাসা ছিল। কিন্তু মেয়েটা যে সবসময় মায়ের কাছে থাকে, সেই জন্য মেয়েটা ওর মার মতোই হয়েছে। তো ও আমাকে ওষুধটা এনে দিল খুঁজা, এবং বললো যে আপু তুমি, তোমার হাতে কি হয়েছে এখানে। ও আমাকে যত্ন করতে লাগলো। আমি বললাম থাক ভাইয়া, তুমি এখানে বসো, বসে দেখো কিভাবে রান্না করি। তো যতক্ষণ রান্না করতেছিলাম ও বসে বসে ইয়ে করতেছিল। তো শরীরটা বেশ খারাপ ছিল বলে আজকে তরকারিতে মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে। তো দুপুরবেলা ওরা খাইতে বসে, আমি তখন গোসলখানায় খাইতে বসে চিৎকার দিয়ে উঠছে একটা জোরে যে এই সিনথিয়া, এই অবস্থা কিসের জন্য? তো খাবার তো পুরো 12টা বাজায় দিছিস, পুরো নষ্ট করে ফেলছিস। তো আমি গোসল করে সবে মাত্র বের হয়েছি, আমার সাথে ভেজা চুল ধরে টানতে টানতে ডাইনিং টেবিল পর্যন্ত নিয়ে আসছে। আইনা আমাকে জোর করে খা। আমি গোসল করে আসছি, কিন্তু আমার জামা কাপড় সব নষ্ট করে ফেলছে তরকারি দিয়ে। তো আমি তখন বললাম যে আম্মা, তার তরকারিতে লবণ বেশি হয়েছে কিভাবে, আমি তো বুঝতে পারি নাই। তো যেভাবে হোক হয়েছে। তো উনি তখন আমাকে এরকম চিৎকার চেঁচামেচি করে। তো আমি তখন এত পরিমাণ রেগে যাই, আমার মধ্যে তো একটা রাগ বোধ আছে। তো আমি তখন তাকে বলি কি যে তরকারিতে একটু লবণ বেশি হয়েছে, তো কি হয়েছে? তাই বলে তাকে একটু হালকা আমাকে চুল ধরে টেনে আসছে, আমি একটা ঝাড়ি মারি। ঝাড়ি মারার সঙ্গে সঙ্গে সে এখান থেকে আসলে পড়ে যায় আর কি। পড়ে গিয়ে তার চেয়ারের সাথে গুতা খেয়ে কপালটা হালকা একটু কেটে যায়। তো এই অবস্থায় সে আমাকে বলে যে এত বড় সাহস তুই আমাকে ধাক্কা মারিস, তো আজকে এই ঘরে তোর একদিন কি আমার একদিন। তো ওই কথা বলে আমাকে ওই অবস্থায়, ওই আমি আমার শরীরে অন্যাও নাই, আমাকে চুল ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। বলে তুই ঘর থেকে বের হয়ে যায়, এখনই আমার ঘরে তুই আসবি না। তো এই অবস্থায় আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে বড় ফুফু যে ছিল উনিও বলতেছে ভালো হয়েছে, দে দে বের করে। একটা অপয়া মেয়ে আসছে। তো আমি তাদেরকে তাকে বললাম ফুফু আমি কি করছি, আমি তো কিছুই করি না, আমি এত কষ্ট করি, তোমাদের কি এগুলো চোখে পড়ে না? তো ফুফু আর কিছু না বলে সে তার ঘরে চলে যায়। আর সেদিনকে মেজো চাচা বাড়িতে ছিল না, উনিও বাইরে ব্যবসার কাজে থাকতো সবসময়। চাচিরা আমাকে ধরেও দেখতো না। ছোট চাচা আমাকে খুব ভালোবাসতো। তো ছোট চাচা ওদিনকে বাড়িতে ছিল না। তো এই অবস্থায় তখন বিকেল হয়ে গেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর একদম ঘর থেকে বের করে দিয়ে ওকে যা, যেখানে বলছে সেখানে যা। আমি কোথায় যাবো, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর আমি খুব ভীতু, বাইরে সবকিছু ভয় পেতাম, কলেজে যেতাম একদম খুব ভয়ে ভয়ে। তো এই অবস্থায় আমি বাইরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় রাত্রে 7টা-8টা পর্যন্ত বসেছিলাম। তো ওই অবস্থায় গলির মোড়ে কুকুর ছিল অনেকগুলো। তো কুকুরগুলো দেখে আমার খুব ভয় লাগতেছিল, এই কুকুরগুলো যদি আমাকে কামড়ে দেয়। তো আমি তখন এখান থেকে দৌড়াতে থাকি কুকুরের ভয়ে। তো এক গলি থেকে আরেক গলি, ওই গলি থেকে সেই গলি, সেই গলি থেকে ওই গলি, এরকম করতে করতে আমি যে কখন শহরের পাশের যে বন জঙ্গল আছে, এই বন জঙ্গলের ভিতর চলে আসছি আমার আমার খেয়ালও নাই, আমি বুঝতেও পারিনি, জানতে পারতেছি না যখন কিসের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে চলে আসছি। তো আসার পরে এক পর্যায়ে আমি পথ হারাই ফেলছি বাসায় যাওয়ার। আমি কিভাবে যে যাবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওদিকে আবার আমার যে আছে, আমার যে মা আছে সৎ মা, তো আমার ছোট চাচা উনি বাজার থেকে ফিরে আমার জন্য খাবার নিয়ে আসতেন মাঝে মধ্যেই, গজা, তারপর ঝালমুড়ি, পেঁয়াজ, এই সমস্ত জিনিসপত্র আমার জন্য নিয়ে আসতেন। তো ওদিনকে আমাকে দিতে গেছে, দিতে যাওয়ার পরে আমার আম্মা নাকি তাকে বলছে ও বের হয়ে গেছে কোন ছেলের হাত ধরে, এই কথা বলছে আর কি। তো আমার ছোট ভাই যে ছিল ও আবার বলছে যে না চাচু, আম্মা ওকে বের করে দিয়েছে। তো এই কথা শোনার পর আমার প্রতি সে চিল্লাচিল্লি করে, রাগবাগ করে। পরে আমার চাচু আমাকে খুঁজতে বের হয়, আমি পরে চাচু আমাকে উদ্ধার করে। তো এক পর্যায়ে আমি হচ্ছে কি ওই জঙ্গলের ভিতর বসে কান্না করতেছিলাম, প্রচন্ড পরিমাণ কান্না করতেছিলাম, আর বলতেছিলাম যে আম্মা আমাকে নিয়ে যাও, আব্বা তুমি কোথায়, চাচু তুমি কোথায়, আমাকে নিয়ে যাও এখান থেকে। মানে খুব কষ্ট লাগতেছিল আমার যে আমি যে কি করব। তো এই অবস্থায়
আমি সেখানে বসে থাকি। আশেপাশে শিয়াল কুকুরের ডাক হচ্ছিল, অনেক দূর থেকে ভেসে আসছিল ডাক। তো এখানে যে আমি পৌঁছে যাবো আমি ভাবতেও পারি নাই। একটা বড় বট গাছের তলায় আমি তখন বসে তখন কান্না করতে থাকি এবং এত পরিমাণ খারাপ লাগতে থাকে আমার, যে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আমার নাকে একটা সুন্দর ঘ্রাণ ভেসে আসে এবং আমি দেখতে পাই যে একজন লোক আমার পাশে এসে বসলো আর কি, মানে হাঁটু গেড়ে বসলো এবং দূর থেকে আমার কাছে আসেনি। তার মুখে হচ্ছে গিয়ে লম্বা কালো দাড়ি, চেহারাটা একদম নুরানি চেহারা, মাথায় একটা পাগড়ি পরা, সাদা রঙের একটা জুব্বা এবং খুব সুন্দর চেহারা তার। সে আমার পাশে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? তুমি এখানে কি করছো এত রাত্রে? তো এই কথা বলার পর আমি তখন ভয়ে, আমার তখন বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম এবং আমার চোখ দিয়ে গলগল করে পানি পড়েই যাচ্ছিল। তো এই অবস্থায় আমি তখন ভয়ে বলি কি যে, হ্যাঁ তুমি কে এবং তুমি এখানে কেন এসেছো? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার কাছে আসবে না, যাও। এরকম কথা বলছিলাম আমি আর কি। আমি খুব ভীত, আমি আগেই বলেছি। তো এই অবস্থায় সে আমাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তার মানুষ নই যে তোমার ক্ষতি করব। আমি সত্যি কথা বলছি, তোমার কি হয়েছে তুমি বলো? এত রাত্রে এখানে বসে কান্না করছো কিসের জন্য? আমি তোমার সাহায্য করব। তো এই অবস্থায় সে আমাকে বলে যে তুমি বলো আমাকে কি হয়েছে। আমি বলি যে আমার সৎমা আমাকে ঘর থেকে বের করে দিছে, আমি পথ হারাই ফেলছি, আমি এখন বাসায় যাব, আমার খুব ভয় লাগতেছে এখানে। তো ছেলেটি তখন একটু মুচকি হেসে বলল, এই ব্যাপার তাহলে? এত সুন্দর একটা মেয়ে, তুমি সবসময় হাসবা, তুমি কানলে তো খুব খারাপ লাগে তোমার থেকে দেখতে, দেখো চোখ মুখ কিভাবে লাল হয়ে গেছে। তো আমি তখন আবার বললাম যে আমি কি করব, আমার সৎমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার কোনো অন্যায় নেই, তাও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি বাসায় যেতে চাই, আমাকে বাসায় নিয়ে চলেন আপনি, আপনি কি আমার বাসা চিনেন? তখন ওই ছেলেটি, যার নাম ছিল হচ্ছে গিয়ে ইমদাদুল, সে আমাকে বলে যে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে পারবো, তুমি চলো, তুমি একদমই কান্না করো না, আর আমাকে ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমাকে সহায়তা করছি, ঠিক আছে? তুমি কিন্তু একদমই মন খারাপ করো না। তুমি কি কিছু খেয়েছো? দেখে তো মনে হচ্ছে তুমি কিচ্ছু খাওনি। ওই মুহূর্তে আমি বললাম, না আমি কিছু খাইনি, আমাকে সেই দুপুরবেলা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ঘরের বাইরে অনেকক্ষণ বসেছিলাম, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, তারপর আমার শরীরে জ্বর। এই অবস্থায় তখন ছেলেটি আমার দিকে একটা থালা এগিয়ে দিল, তারপর লাল পর্দা দিয়ে একটা ঢাকা ছিল। লাল পর্দাটা সরাতেই দেখলাম সেখানে খুব সুস্বাদু খাবার রয়েছে, কেক, পাউরুটি, তারপর মাংস জাতীয় কিছু একটা খাবার তার ভিতরে সাজানো। আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল যে আমি সেগুলো খাবারের প্রতি হামলে পড়লাম এবং হাওয়া করে খাবারগুলো খেতে লাগলাম। সত্যি কথা, আমার জীবনে এরকম কষ্ট যে থাকবে আমি কখনো ভাবতে পারি নাই। আব্বা আসলে ভাবছি যে এবার সমস্ত কিছু বলে দিব। তারপর ছেলেটি জিজ্ঞেস করতে লাগলো যে তোমার বাড়িতে আর কে কে আছে তোমার সৎমা বাদে? আমি তোমাকে খুব অত্যাচার করেন? আমি তখন খেতে খেতে আর চুপ করে তাকিয়ে বললাম, হ্যাঁ আমাকে খুব অত্যাচার করে, আর সবসময় আমার প্রতি খুব উদাসীন। আমার সৎ ভাই বোনেরা সকলে আমাকে বেশ অত্যাচার করে, আমাকে দিয়ে কাজ করায়, আমাকে কলেজে যেতে দেয় না, পড়াশোনা করতে দেয় না, আমি যে অসুস্থ জ্বর অবস্থায় আমাকে দিয়ে কাজ করায়। আমার ফুফিরা, আমার চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা সকলেই আমার প্রতি বেশ উদাসীন এবং আমাকে সকলেই বেশ অত্যাচার করে। আমার কাছে খুব ভালো লাগে, এইসব খারাপ লাগে। আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার এসব ভালো লাগতো, আমার দাদি আমাকে অনেকদিন পালিয়েছে। তো কথা বলতে খাবারটা শেষ করে ফেলি আমি। ওই মুহূর্তে ওই যে ছেলেটা ইমদাদুল, সে আমাকে বলে যে আমার নাম ইমদাদুল, তোমার যদি কোনো কষ্ট হয় বা কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো, আমি সব ঠিক করে দিব। তখন সে বললো, তুমি কিভাবে ঠিক করবে? তুমি কি আমার বাড়িতে গিয়ে থাকবে? তুমি দয়া করে আমার বাড়ি পর্যন্ত আমাকে দিয়ে আসো। আমার ছোট চাচু বাড়িতে আসলে ঠিকই তিনি আমাকে খুঁজতে বের হবেন, আমি জানি উনি আমাকে যখন পাবেন না তখন ঠিকই আমাকে খুঁজতে বের হবেন। এই অবস্থায় তখন ওই ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে দিয়ে আসছি। তখন ও আমাকে বলল যে হাঁটতে থাকো, সোজা হাঁটতে থাকো, তুমি দেখবে তোমার বাড়িতে পৌঁছে যাবা। তো আমি ছেলেটার সঙ্গে হাঁটছিলাম, ছেলেটা আমার পাশে পেছন দিক দিয়ে হাঁটছিল। তো কিছুটা দূর হাঁটতে হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম, ভয়ে আমি ছিটকেছিলাম। ছেলেটা আমাকে আশ্বস্ত করলো, কোনো ভয়ের কারণ নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি কোনো চিন্তা করো না। বেশ খানিকক্ষণ হাঁটার পর আমি খেয়াল করলাম যে আমি ঠিক আমার বাড়ির পাশের যে গলি আছে সেই গলির এখানে দাঁড়িয়ে আছি এবং ওইখানে চলে এসেছি। এবং ঠিক সেই মুহূর্তে চাচু আমাকে দেখে বলল যে সিনথিয়া তুই কোথায় গিয়েছিলি? তো ওই মুহূর্তে আমি চাচুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি বললাম, চাচু আম্মু আমাকে বের করে দিছে ঘর থেকে। তো এই কথা বলতেই তখন চাচাজান বলল যে ওর বিচার আমি করব, ভাইজান খালি আসুক, ওর বিচার আমি করব। এত বড় সাহস তোকে মেরে বের করে দেয়? তো
তারপর আমাকে যখন নিয়ে যাচ্ছিল আমি পেছন দিকে তাকায় দেখি সেই ছেলেটা আর নেই, যে আমাকে এখানে দিয়ে গেছে আর কি। তো আমার চাচু আমাকে ঘর থেকে ঘরের ভিতরে নিয়ে গেল জোর জবরদস্তি করে টেনে। আমি তো যাবো না, আমার আম্মা আবার কি না কি বলে এই সবের জন্য। তো চাচু তখন বলে যে তোর এত বড় সাহস, মানে ভাবিকেই বলতেছে তুই করে। আমার চাচু প্রচন্ড পরিমাণ রাগী, তার বড় ভাবি আর কি। তো এই মুহূর্তে সে বলতেছে যে হায় আল্লাহ মোস্তফা, তুই এসব কি বলতেছিস, তুই তো কারি করে বলতেছিস তোকে। তখন মোস্তফা মানে আমার চাচু বলেন কি যে তোর সঙ্গে আর কি ভালো আচরণ করবে, এই ভালো মেয়েটাকে তুই ঘর থেকে বের করে দিছিস, যুবতী একটা মেয়েকে, তুই কি মানুষ নাকি অন্য কিছু। তারপর সে বলে যে আমার যে কপাল কেটে ফেলছে মেরে ধাক্কা মেরে, এইসব তো তোরা দেখবি না। তো চিল্লাপাল্লা করতে শুরু করে। তখন বলে কি যে তুই যা ঘরে যা, ঘরে যে বিশ্রাম কর, আর কিছু খেয়ে নে, খেয়েছিস? তখন আমি বললাম যে হ্যাঁ চাচু আমি খেয়েছি। তারপর সে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে বের হয়ে যায়। আমার বড় ফুফু সেও আমার আম্মার পক্ষ নেয়। আর চাচু যান সে তো বলে কি যে আর যদি সব দেখছি সত্যি ভাইজান আসলে এবার এমন এমন ক্লিক লাগাবো যে তোর ঘর থেকে বের করে দিবে। তো আমার সৎমাকে আমার চাচা জানের মোটেই পছন্দ ছিল না আগে থেকে, এখন তো আরো আগে আগে পছন্দ নয়, যে আমার উপর অত্যাচার করে। তো আমার চাচু ছোটবেলা থেকে আমাকে বেশ আদর করতো, আমি বেশ সুন্দরী দেখতে ছোটবেলা থেকেই। এই জন্য না, বরঞ্চ আরো অনেক কারণ থাকতে পারে। তো আমি আমার চাচুকে অনেক বেশি ভালোবাসি। এই অবস্থা আমি নিজের কক্ষে আসলাম। ওদিনকে আমার শরীরে যে জ্বরটা ছিল সেই জ্বরটাও ছিল না, কেন জানি না খুব ভালো লাগছিল। আর বারবার শুধুমাত্র ইমদাদুলের কথা মনে পড়ছিল। ইমদাদুল নামের ওই ছেলেটি আমাকে কি সুন্দর করে আমাকে হচ্ছে গিয়ে এখান থেকে ইয়ে করছে, আমাকে উদ্ধার করে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেছে। তো ওইদিনকে রাত্রে আমি কয়েক দফা ইমদাদুলের কথা মনে করতে লাগলাম, যে ছেলেটা আমাকে কত নিরাপদে দিয়ে গেল, ছেলেটা নিশ্চয়ই খুব ভালো। এরকম ভালো ছেলে আজকালকার জামানায় আর হয় না, বা এরকমটা ইয়ে করে না আর কি। তো এই অবস্থায় আমি নিজের ঘরে এসে আমি শুয়েছিলাম ওইদিনকে রাত্রে। তো ওইদিনকে রাত্রে কেন যেন না মনে হচ্ছিল, রাত্রে আমি তখন ঘুম ভেঙে যায় আচমকা ফজরের খানিকক্ষণ আগে। আমি উঠে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর আগে নামাজ পড়ি, অনেক সময় কোরআন তিলাওয়াত করি সকালবেলা। তো এই অবস্থায় আমি ওইদিনকে আমার আগে ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে আমি খেয়াল করলাম যে ঘরের ভিতরে কেউ একজন একটা আছে, কারণ ঘরের ভিতরে একটা খুব সুন্দর ঘ্রাণে পুরো ঘরটা ভরে গেছে। তো আমি উঠেই ঘ্রাণটা পেয়ে অবাক হয়ে যাচ্ছিলাম, চারিদিকটা আমি নাকটা বোলাচ্ছিলাম, খুব অবাক লাগছিল আমার কাছে। তো আমি দেখলাম যে আমার ঘরের যে জানালা, সেই জানালাটা খোলা। আসলে জানালাটা খোলা থাকার কোনো কারণ নেই, কারণ হচ্ছে জানালাটা সবসময় লাগাই দেয়, কিন্তু এটা খুললো কে? আর ঘরের ভিতরে আসারও তো করার উপায় নেই, আমি তো চারিদিকটা একদম আটকে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আসার কোনো উপায় নেই। তো এই অবস্থায় আমি তখন উঠলাম, উঠে ঘ্রাণটা কোথা থেকে আসতেছে বুঝতে পারছিলাম না, এবং মনে হচ্ছিল যে ঘরের মধ্যে কেউ আছে, হাঁটাচলা করতেছে বা বসে আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে। কেউ তাকিয়ে থাকলে বোঝা যায় না, তো ওরকম ভাবেই মনে হচ্ছিল যে কেউ আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি উঠলাম, লাইট জ্বালালাম, তারপর কানে ফজরের আজান ভেসে আসলো। আমি ভেবেছিলাম হয়তো তাহাজ্জুদের নামাজ পড়বো, তবে আজকে আর হচ্ছে না, নামাজ তো পড়ার সময় শেষ হয়ে গেছে। তো অজু করে আমি নামাজটা পড়লাম, নামাজটা পড়ে আমি তারপর ঘুমিয়ে পড়লাম ওদিনকে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা অলরেডি রান্না করে সে বসে আছে এবং খাচ্ছে। তো আমি খুব সাবধানে চেয়ারটা সরালাম, সরানোর বলতেছে যে হ্যাঁ খান খান, রেডি করা খাবার এখন খান, নিজে তো ঘুম থেকে দেরি করে উঠছেন, এবার খান, আপনার তো কিছু বলা যায় না, আপনার চাচা তেড়ে আসে মারতে, আপনার বাপ আসুক না, আমি বলবো সমস্ত কিছু, আমি সাক্ষী টাকি রেখে দিছি, সমস্ত কিছু বলবো আমি। তা আমি আর তার কোনো কথা শুনলাম না, আমি খাবারটা খেয়ে নিলাম। খাবারটা খেয়ে দিয়ে আমি উঠে বললাম কি যে আম্মা আজকে কি রান্না করবো? সে তখন বললো থাক, আপনার রান্না করতে হবে না, আপনার চাচা যান পরে আবার তেড়ে আসবেন, আমি আপনাকে তো কিছু বলা যায় না, আপনি যান গিয়ে বিশ্রাম করেন। তা আমি উঠে চলে গেলাম হচ্ছে কলেজে, যদিও কলেজে দেরি হয়ে গেছে, আমাদের কলেজ শুরু হয় হচ্ছে গিয়ে 7টার দিকে। তো তখন 9টা বেজে গেছিলো, ভাবলাম একটু যাই, বাসায় থেকে আর ভালো লাগছিল না। তো আমি জানি যে ওই সময় কলেজে গেলে হয়তো ক্লাস করা হবে না, বন্ধুদের সঙ্গে তো পক্ষে টিফিন পিরিয়ডে দেখা হবে। তো আমি কলেজে গেলাম এবং টিফিন পিরিয়ড শেষ হওয়ার পরে তারপরে গিয়ে আমি ক্লাসে জয়েন করলাম। এমনিতে আমি পড়াশোনায় বেশ পারদর্শী ছিলাম, বেশ ভালো ছিলাম। তো হাফ টাইম আমি ক্লাস করি নাই, এটা স্যাররা বুঝতে পারে নাই। আর অ্যাটেন্ডেন্সের পরবর্তীতে আমি অ্যাটেন্ডেন্স তুলে দিয়ে আসলাম, কারণ অ্যাটেন্ডেন্সেরও একটা মার্ক আছে, সেটা আমি তুলে দিয়ে আসলাম যে আমি দেরি করে আসছি একটু, আপনি হয়তো নেননি। তো ওইটা বলে আমি তুলে দিয়ে আসলাম। যাক, ওইদিনকে আমার 1টা বাজে ক্লাস ছুটি হলো। তো ছুটি হওয়ার পরে আমি বলেছি যে আমি যখন কলেজ থেকে বাড়িতে ফিরতাম, তো ওই মুহূর্তে আমাকে হচ্ছে গিয়ে একজন বিরক্ত করতো আর কি। বিরক্ত করতে বলতে আমাকে একটা বখাটে ছেলে ছিল, আমাকে কয়েকদিন ধরে প্রপোজ করতেছিল, তো এক প্রকার বিরক্ত করতো। তো আমি তাকে বললাম যে তুমি এরকম করতেছো কিসের জন্য আমার সঙ্গে, এটা কিন্তু আমার পছন্দ না সজীব, তুমি এটা কেন করছো? তো ও আমাদের সিনিয়র ছিল, সেকেন্ড ইয়ারে পড়তো। তো আমি তখন তাকে এই কথা বলার পর সে প্রথম
কয়েক দফা শোনে নাই আর কি। তো ওই দিনকে এক প্রকার সে আমার হাতই ধরে ফেললো, সে হাত ধরে আমাকে কোনায় টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের স্কুলের পাশে একটা পুরাতন ভবন ছিল, সেই ভবনের পেছনে আমাকে টেনে নিয়ে গেল। এক প্রকার টেনে নিয়ে গিয়ে আমাকে বলতেছে যে সিনথিয়া, আমি তোকে কয়েকবার বলছি যে আমি তোকে ভালোবাসি। তো ওই মুহূর্তে আমি বললাম যে আমি তোকে ভালোবাসি না। তো সিনথিয়া মানে আমাকে বারবার করে বলতেছিল, সিনথিয়া তুই বল, হ্যাঁ বল, নাহলে কিন্তু তোর খবর আছে। তো বললাম কি করবি তুই? তো সিনথিয়ার তোকে কিন্তু আমি মেরে ফেলবো কিন্তু। তাই বলে সে একটা সিগারেট ধরার, এবং সে সিগারেট খেতে খেতে আমার মুখে ধোয়া ছাড়ছিল আর এরকম বখাটেপনা করছিল। তো এই কথা বলে তখন সে আমার শরীরে হাত দিতে যাবে, মানে তার ইরাদা অন্য কিছু ছিল। ঠিক সেই মুহূর্তে তার পা ধরে কেউ একজন টান দেয়, এবং টান দিয়ে তাকে মাটি থেকে 4-5 ফিট উপরে তুলে ফেলে। এবং তার বন্ধুরা যারা ছিল ওইটা দেখে তখন প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, এবং আমি তখন এমনভাবে গোংড়াতে থাকি এবং চিৎকার করতে থাকি যে যেন ওকে মেরেই ফেলবো। তো তারপর ওই অবস্থায় ওকে ধাক্কা মেরে আর কি, ওই অবস্থায় আমি ধাক্কা মারি একটা। তো এক ধাক্কায় ও দূরে গিয়ে প্রায় 10 থেকে 15 হাত দূরে গিয়ে একটা দেয়ালের সঙ্গে বাড়ি খায়, এবং দেয়ালটা নিচে পড়ে যায় এবং ও নিচে পড়ে আঘাত পায় আর কি। তোর বন্ধুরা ওইটা দেখে তখন ও ভয় পায়, ওর বন্ধুরা, এবং মনে মনে ভাবে যে আমার সাথে কিছু একটা আছে, এবং না হলে আমার মধ্যে এত শক্তি আসবে কিভাবে। আর আমি তোকে শূন্য ভাষাইনি, শূন্য ভাষাইছে মনে হয় অন্য কেউ। তো আমার মধ্যে এরকম একটা ব্যাপার ঘটলো কিভাবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো ওই দিনকেই প্রথম তো আমার বান্ধবীরা তখন আমার পেছন পেছন আসলো, এসে বললো কি হয়েছে এখানে। তো তারপর দেখলো যে এই অবস্থা, এবং ওই অবস্থায় আমরা প্রিন্সিপালকে গিয়ে বিচার দিলাম যে এরকম এরকম আমাকে এরকম ট্রেনিং নিয়ে যাচ্ছিল ওরা কয়েকজন বন্ধু। তোরা তো অলরেডি আহত অবস্থায়, ওর যে সজীব যে ছিল যে আমাকে উত্ত্যক্ত করতে, সে তো অলরেডি আহত, সে অলরেডি ওইখানে এরকম চিত হয়ে পড়ে আছে, এবং তার বিচারও করা হয়েছে ওইখানে। তো আমি এখান থেকে বাসায় চলে আসলাম। তো ওদিনকে আসতে আমার দেরি হয়েছে, যেহেতু স্কুল ছুটি শেষ, কলেজ ছুটি শেষে 3টা পর্যন্ত আমরা ওইগুলো করতে করতে হয়ে গেছে। তো 3টা বাজে আমি বাসায় আসি। আসার পরে আমার মা আমাকে বলে যে কি রান্না বান্না করা লাগবে না নাকি? আমি বললাম যে রান্না তুই কর গিয়ে, তোর রান্না তুই খা গিয়ে, তোর খাবার আজকে থেকে আমি খাবো না। আর তুই কথা বলেই আমি ঘরের ভিতরে চলে যাই। তো এটা আমি বলছি নাকি অন্য কেউ বলছে আমি জানি না, তবে আমার কাছে কেন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল সমস্ত কিছু, এবং মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ একদম সবসময়ের জন্য ছায়ার মতো লেগে আছে। এবং কলেজ থেকে আসার পরও আমি সেটা টের পাইছি যে ছায়ার মতো কেউ একজন লেগে আছে এবং আমার সঙ্গে সঙ্গে আছে। তো আমি ঘরে আসার পর বুঝতে পারছিলাম যে ঘরের মধ্যে কেউ একজন আছে। আমি যখন শুই তখন আমার পাশে কেউ একজন বসে থাকে, আমি যখন ঘুমাই আমার কপালে কেউ একজন হাত বুলায় দেয়। তো এই জিনিসগুলো আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল, এবং সত্যি কথা বলতে আমার কাছে অনেকটা হালকা হালকা লাগতেছিল আগের থেকে। আমি আমার মাকে কখনো এরকম কথা বলতে পারিনি যে তোর রান্না তুই খা। তো রাত্রেবেলা আমার সত্যি দিনকে খুব মন খারাপ ছিল, এবং মন খারাপ নিয়ে আমি এখানে এরকমভাবে বসেছিলাম। খুব খারাপ লাগছিল আমার জীবনে আর কি, একটা অন্যরকম অধ্যায়, অন্যরকম কালো অধ্যায়। আমার ঘর বাড়ির সমস্ত কিছু আমাকেই করতে হতো, আমার মা সবসময় আমাকে অত্যাচার করতো। এই জিনিসগুলো ভেবে আমার খারাপ লাগছিল। তবে মাঝে মধ্যে ছাদে গিয়ে বসে থাকি। আমাদের ছাদ আছে, ছাদটা অবশ্য খোলা থাকে না, চাবিটা মায়ের কাছেই থাকে। আমি এটা ডুপ্লিকেট একটা চাবি বানিয়ে নিয়ে আসছি, গভীরতাতে আমি ছাদে গিয়ে বসে থাকি। তো সেদিনকেও আমার খুব খারাপ লাগছিল আমার মায়ের জন্য। আমাকে ছোটবেলায় কত আদর করতো, কত ভালোবাসতো। তো আমি তখন ওদিনকে রাত্রেবেলা ছাদে যাই। ছাদে যাওয়ার পর ছাদের এক কোনায় কার্নিশ ছিল, সেখানে আমি বসে থাকতাম, এবং মূলত রাত্রেবেলা ওইখানে আমার বসার জন্য বানাইছিলাম। আকাশে ভরা জ্যোৎস্না আর চাঁদ তারা দিয়ে ভরা। তো এই রাত্রিগুলো আমি মিস করি না আসলে। এরকম রাত্রিগুলোতে আমি ছাদে গিয়ে বসে থাকি, ছাদে গিয়ে গল্প করি, নিজের সাথে নিজে তারাদের সঙ্গে গল্প করি, আমার কষ্টের কথা বলি। তবে সেদিনকে ছাদে গিয়ে বসেছিলাম। তো ঠিক সেই মুহূর্তে সেই পরিচিত ঘ্রাণটা আমার নাকে ভেসে আসতে লাগলো, এবং আমি যখন নিজস্ব জ্ঞানের মধ্যে থাকি তখন আমার কাছে কেন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই ঘ্রাণটায়। তো ঘ্রাণটা যখন আসলো তখন আমি এদিকে ওদিকে তাকাতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলাম আমি যেখানে বসে আছি তার ঠিক অপোজিট সাইডে একটা লোক দাঁড়িয়ে আছে। তার মাথায় পাগড়ি, পরনে সাদা রঙের জুব্বা, এবং বেশ খানিকটা লম্বা, এবং সে আমাদেরকে এগিয়ে আসতে লাগলো। এবং আমার বুঝতে একটু বাকি রইল না এটা ইমদাদুল। আমি দূর থেকেই তাকে বললাম, ইমদাদুল তুমি এখানে কিভাবে এসেছো? আর সেদিনকে কোথায় হারিয়ে গিয়েছিলে? এই কথা বলতেই ইমদাদুল তখন বলল, সেদিনকেও যে তোমার চাচু এসেছিল, আমার তো কথা ছিল তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, তারপর তো তোমার সঙ্গে যোগাযোগ করার কোনো কথা ছিল না, তাই তোমার সঙ্গে আমি ওদিনকে আর দেখা করিনি। আমি চলে গিয়েছিলাম, আর তোমার চাচু তোমাকে নিয়ে গিয়েছিল, তোমার তো বাড়িতে পৌঁছানোর কথা ছিল, তাই না? একথা বলতেই আমি তখন বললাম, না ইমদাদুল, তুমি এটা ঠিক করোনি, তুমি আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে। অবশ্য সেটাতেও সমস্যা ছিল, আমার মা নানান ধরনের কথা রটাতেন,
বলতেন যে আমি কোনো ছেলের সঙ্গে ভেগে গিয়েছিলাম। এই ধরনের কথা উনি তো অলরেডি রটিয়েছেন, আর যদি তোমাকে দেখে ফেলতো তাহলে তো আরও। এ কথা বলার পর তারপর ইমদাদুল বলল, তোমার সমস্ত দুঃখ আমি ঘুচিয়ে দিব, কোনো দুঃখ তোমার জীবনে থাকবে না। আমি বললাম, কিন্তু কেন? ইমদাদুল বলল, সিনথিয়া, কেন এই প্রশ্নটা আমাকে করো না, তবে তুমি ভালো আছো তো এখন? আমি বললাম যে হ্যাঁ, ভালো আছি এখন, তবে আমার সঙ্গে না বেশ কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। যেমন গতকালকে স্কুলের ঘটনায় তোমাকে আমি বলি। একথা বলতে তখন ও বলল কি যে তাই নাকি, তাহলে তো বেশ ভালো, তোমার জীবনে আস্তে আস্তে গুছিয়ে উঠছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তো তুমি এখানে কিভাবে আসলে বলো তো, তুমি এই ছাদের উপর কিভাবে উঠলে? তখন ইমদাদুল বলল, আমি উঠতে পারি, উঠেছি। আমি কেন জানি না মনে হচ্ছিল তুমি এই মুহূর্তে ছাদে থাকবা, এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। তবে বেশ খানিকটা হাসলাম ওর সঙ্গে। তো হাসার পরে ও আমাকে বলল, সিনথিয়া, তুমি বোধহয় কিছু খাওনি তাই না, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। তখন আমি বললাম যে তুমি কিভাবে জানলে ইমদাদুল? ও তখন বলল, তোমার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে তুমি কিছু খাওনি, এই নাও খাবারগুলো, তুমি খেয়ে নাও। তারপর ও আমার কাছে ঠিক একই ধরনের একটা থালা এগিয়ে দিল। আজকে থালার মধ্যে ভিন্ন রকমের খাবার। আমি মিষ্টি খেতে বেশ পছন্দ করি, ও মিষ্টির জন্য আলাদা একটা থালা আমার জন্য নিয়ে এসেছে। আমি বললাম, এত যত্ন? আমার জন্য এত যত্ন আজ পর্যন্ত কেউ করেনি। আমি তখন ওকে বললাম, খাও, তুমি খেলেই আমার আনন্দ লাগবে। বরঞ্চ তোমার মতো এত একটা মিষ্টি মেয়ে তোমার প্রতি এত পরিমাণ অত্যাচার করে, আমার কাছে দেখলেই খারাপ লাগে। তুমি খাও এইগুলো। আমি সত্যি খুব তৃপ্তি করে খাবারগুলো খেলাম। এত পেট ভরে এত তৃপ্তি করে কবে যে এত খাবার খেয়েছি আমি সত্যিই জানি না। তারপর ইমদাদুল প্লেটগুলো নিয়ে আমাকে বলল, এই নাও, এটা তোমার জন্য। আমি বললাম, এটা কি জিনিস? সত্যি সত্যি ও যখন ওইটার উপর থেকে পর্দাটা সরালো, দেখলাম এক গুচ্ছ ফুল, এবং ফুলগুলোর ঘ্রাণ এত চমৎকার, সত্যি কথা আমি বলে বোঝাতে পারবো না যে ইমদাদুল আমাকে কি দিয়েছে। আমি ছোটবেলা থেকে এগুলোর কাঙ্গাল ছিলাম, ভালোবাসার কাঙ্গাল, কারো যত্নের কাঙ্গাল। সত্যি এত যত্ন যদি কেউ আমাকে কখনো করতো, আমি তাকে কখনোই ছেড়ে যেতাম না। কিন্তু ইমদাদুল এই কাজগুলো করছে। আমি ফুলটা নিয়ে খুব খুশি হয়ে গেলাম এবং হাসি মুখখানা দিয়ে ইমদাদুলের দিকে তাকালাম। ইমদাদুল তখন বলল, সিনথিয়া, তোমার হাসিটা অনেক সুন্দর এবং তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি এই হাসিটা কখনো পড়তে দিও না, আমার কাছে এই হাসিটা অনেক ভালো লাগে। এরপরে ইমদাদুল আমার দিকে তাকিয়ে থাকতে লাগলো। আমি ইমদাদুলের দিকে তাকিয়ে আছি। রাত্রি তখন বেশ গভীর, চারিদিকে নীরবতা, আশেপাশে শূন্যতা, এবং ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি তখন বললাম, জানো ইমদাদুল, তুমি যা করছো না, এটা আমার জন্য কখনোই কেউ করেনি। ইমদাদুল তখন বলল যে, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে এত ভেবো না, আজকে থেকে তোমার জীবন একদম সুখের হয়ে উঠবে। আমি তোমার সঙ্গে তোমার জন্য যা কিছু করার দরকার সমস্ত জিনিস করব। তুমি সত্যি কিছু মনে করো না, আমি সত্যি তোমার সঙ্গে আছি, এবং তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। ওই রাত্রে ইমদাদুল আমার কাছ থেকে চলে যায়, বলে কি যে আমি এখন আসি, আজকে আমাকে যেতে হবে, আবার তোমার সঙ্গে কালকে দেখা হবে একই জায়গায়, এইখানেই, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এসো। তখন আমি বললাম কি যে হ্যাঁ, অবশ্যই আমি আসবো, কেন আসবো না। তারপর ওইখান থেকে ইমদাদুল চলে যায়, বলে কি যে তুমি আগে ঘরে যাও, তারপর আমি যাচ্ছি। আমার সামনে কখনো যেত না, আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে আমি গেটে তালা দিয়ে যখন নামলাম, তারপরে ও কিভাবে গেল তা আমি বলতে পারবো না, এবং তখন পর্যন্ত আমি জানতাম না যে ও কে ছিল, ওর পরিচয় কি, কোথা থেকে এসেছে। আমার শুধু ও উপস্থিতি ভালো লাগতো। ও যখন আমার কাছে আসতো, ওর শরীরের ঘ্রাণ, ওর কর্মকাণ্ড, ওর প্রত্যেকটা আচার আচরণ, চালচলন, সব জিনিস আমার কাছে বেশ ভালো লাগতো। এই জিনিসগুলো আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব ছিল না আমার পক্ষে। আমি ওদিনকে বাসায় আসলাম, এসে সত্যি খুব ভালো একটা ঘুম হলো। এমনকি ওদিনকে আমি ফজরের নামাজ পর্যন্ত মিস করে ফেললাম, এত ভালো ঘুম হয়েছে। সকালে উঠে ভালো মনে আমি রান্নাবান্না করলাম আমার আম্মুজান ওঠার আগেই। উঠে তিনি দেখলেন যে বেশ ভালো ভালো খাবার রান্না করেছি, কিন্তু তাতেও আমার দোষ। কেন আজকে মুরগির মাংস আমি রান্না করলাম, কেন তার কথা শুনে রান্না করলাম না, এটা নিয়েও তিনি আমাকে কথা শোনাচ্ছেন। তাই আমি তখন তাকে বললাম, তুমি খাইলে খাও, না খাইলে না খাও, এত কথা বলো কিসের জন্য, এত কষ্ট করে রান্না করেছি। তো তিনি আমার আচার আচরণ দেখে সত্যি অবাক। তার সঙ্গে এরকম আচার আচরণ করবো তিনি ভাবতেও পারেননি এবং কল্পনা করতে পারেননি তিনি। আমার এখন বেশ সাহস ছিল, কারণ আমার সঙ্গে ইমদাদুল ছিল এবং সে আমাকে সব বিষয়ে সাপোর্ট করত। তো আমি তাকে বললাম যে আজকে আমি রান্নাবান্না করতে পারবো না, আর এটা দিয়ে সারাদিন খাবা,
আর রাত্রেবেলা যদি কিছু লাগে তখন রান্না করব। আমার সঙ্গে ভালো ব্যবহার করবা, আমি তোমার সঙ্গে ভালো আচরণ করব। তো এইটা আমি নিজে থেকে কখনো বলার সাহস কোনোদিনই পেতাম না, কিন্তু আমার মুখ দিয়ে যে কিভাবে এই কথাগুলো অনর্গল বের হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ওই মুহূর্তে আমার সৎমা আমাকে তেড়ে আসে মারার জন্য এবং আমার চুলের মুঠিটা সবেমাত্র ধরেছে। ধরা মাত্রই আমি তার গলায় এমনভাবে চেপে ধরি, চেপে ধরার সঙ্গে সঙ্গেই তাকে প্রায় মাটি থেকে অনেকটা উপরে তুলে ফেলি। আমার আম্মুর থেকে আমি বেশ খানিকটা লম্বা ছিলাম, তো তাও তাকে এতটা উপরে তুলে ফেলি যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং ওই অবস্থায় তাকে আমি ধাক্কা মেরে সোফার উপর ফেলে দেই এবং ফেলে দেওয়ার সঙ্গে সে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আমার মধ্যে এত শক্তি কোত্থেকে আসলো সেটাই সে বুঝে উঠতে পারছিল না। সত্যি কথা বলতে উনি তখন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ওদিনকে ওনার খুব জ্বর চলে আসে এবং ওই জ্বরে ওনাকে প্রায় 7 দিন ভুগিয়েছে একটানা। তো আমার আব্বু এসেছিল, তো আব্বুর কাছে যখন উনি বিচার দিতে যেতেন তখন উনি কোনো বিচার দিতে পারতেন না বা কোনো কিছু বলতে পারতেন না, তখন তার জবান বন্ধ হয়ে যেত বা এরকম কোনো কিছু একটা হতো। তো আমার সঙ্গে কি কি অলৌকিক ঘটনা ঘটছিল তা আসলে সত্যি আমি বুঝতে পারছিলাম না। প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে এমদাদুল আসতো এবং এসে আমার সঙ্গে গল্প করত। আমরা প্রথমে ছাদে কিছুদিন দেখা করেছি। ছাদে ও প্রত্যেক দিন যখন আমার কাছে আসতো, আসার পথে আমার জন্য আমি যে যে জিনিসগুলো পছন্দ করতাম ও তাই করতো। যেমন একদিন আমার জন্য পায়েল নিয়ে এসেছে। আমি পায়েল খুব পছন্দ করতাম, মানে এত বেশি পছন্দ করতাম যে বলে বোঝানো সম্ভব না। তো আমার জন্য একটা মাত্র পায়েল নিয়ে এসেছে, এক পায়ের, এবং সেটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি এবং এত চমৎকার দেখতে, এত সুন্দর ডিজাইন, এর আগে আমি কখনো দেখিনি। ও আচমকা আমাকে বলে যে তোমার পাটা সামনে আগাও। আমি বললাম মানে? তো বললো কি যে আগাও না। তারপর পাটা যখন আমি আগাই, ও ওর হাঁটুর উপরে আমার পাটা রাখে। ও বসে ওর হাঁটুর উপর আমার পাটা রেখে তখন পায়েলটা পরিয়ে দিতে থাকে। এবং সত্যি কথা বলতে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার জন্য কেউ এটা করবে। তো তখন আমাকে পরিয়ে দেয় এবং ওইটা দিয়ে খুব সুন্দর শব্দ হয়, যা কিনা আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তো এরকম করেই আমাকে নানানভাবে যত্ন করতে থাকে। আমার জন্য পায়েল নিয়ে আসে, আমার জন্য ফুল নিয়ে আসে, খাবার তো প্রত্যেক দিনই নিয়ে আসে। আমি তো ঘরের খাবার খেতাম না, প্রতিদিন রাত্রেবেলা ওর দেওয়া খাবার আমি খেতাম। তো আমরা রাত্রে সারা রাতে জেগে ছাদে গল্প করতাম এবং আমি দিনে ঘুমাতাম আর কি। তো এরকম করে আমার দিনগুলো খুব সুন্দর কাটছিল। আমার আব্বুজান এসে যখন দেখে যে আমার আম্মুজান এরকম অসুস্থ হয়ে পড়েছেন, তা আমি চাচাজানকে বলি, থাক চাচাজান, ওনাকে কিছু বলার দরকার নেই, শুধু উনি এমনিতেই আমার আম্মু অসুস্থ, তারপর আবার অনেক কথা বলবে। তো চাচাজান বললেন যে সেদিনকে তোর সঙ্গে যা কাণ্ড করেছে এটা বলার দরকার না। আমি বললাম না চাচাজান, আপনি বলেন না, দরকার নেই, থাক চাচা। তো তিনি তখন চলে যান। আব্বুজান আমার আম্মুর সেবা যত্ন করতে থাকে, কিন্তু কোনোভাবেই সুস্থ হন না। তো আমার আম্মা যে ছিল সৎমা, তিনি আমাকে দেখলেই ভয় পেয়ে যেত এবং আমার পেছনে তিনি কোনো একটা ছায়া দেখতে পেতেন এবং আমার ইশারা দিয়ে হাত দিয়ে বলতেন, ওই যে ওর পিছনে একটা ছায়া, কিসের ছায়া ওটা, ওকে, এ কথা বারবার বলতো। কিন্তু আব্বা পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেত না, আর আমাকে দেখলেই তিনি রেগে যেতেন এবং আমি তাকে দেখে হাসতাম। তো এটা যে কি এমন কাণ্ড হয়েছে সেটা কেউ ধরতে পারতো না, কেউ বুঝতে পারতো না। তো সব মিলিয়ে প্রায় 7-8 দিন তিনি অসুস্থ থাকেন এবং আব্বা বলে যে আমার তো ছুটি শেষ হয়ে গিয়েছে, আমাকে তো চলে যেতে হবে। তোকে যে কিভাবে এরকমভাবে রেখে যায়, এক কাজ কর, তোর বোনকে আসতে বল না, তো ছোট বোন যে আছে ওই এখানে কয়েকদিন থাকুক, তো সেবা যত্ন করুক। তো তার ছোট বোনকে ডাকায়, মানে হচ্ছে আমার ছোট খালাকে ডাকার পরে তিনারা আসেন। আসার পরে আমার আব্বুজান তো চলে যাওয়ার পরে আমার আম্মু এরকমভাবে অসুস্থ ছিল এবং এরকমভাবে পড়ে থাকতেন, দিন দিন তার শরীরের অবনতি হচ্ছিল। তখন ছোট খালা তখন বলে যে তা একটা ফকির আছে, সেই ফকিরের কাছে নিয়ে যায়, তোর নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছুর আচর হয়েছে, তা না হলে এরকম অবস্থা হওয়ার কথা না শরীরের, তো খারাপ আচরের কারণে তোকে ইসে নিয়ে যেতে হবে। তো আমি তখন বললাম, খালা আমি দেখতেছি কিভাবে কি করা যায়, দেখি আম্মাকে সুস্থ করে তোলা যায় কিনা। তো ওই দিনকে রাত্রেবেলা ঘর অন্ধকার করে আমি তাকে দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকি এবং ফু দেওয়ার পরের দিনই সে সুস্থ। কেন সুস্থ, কিভাবে সুস্থ সেটা আমি নিজেও জানি না। তবে এই কয়েকদিন আমি যখন ওনার সঙ্গে থাকতাম একটা শয়তানি চোখ নিয়ে তাকাতাম, এটা আমি নিজে করতাম না। কিভাবে যে হয়ে যেত বা কিসের জন্য হতো তাও আমি বলতে পারতাম না। তো আমি এরকম আচরণ দেখে আমার সৎমা যে ছিল আমাকে ভয় পেতে লাগলো এবং আমাকে দেখলে সত্যি উনি খুব ভয় পেতেন এবং সবসময় বলতেন যে আমার পেছনে কেউ একজন আছে, একটা ছায়া, কালো ছায়া, বিশেষ করে রাত্রেবেলা আমাকে দেখে এগুলো বলতো। তো তিনি কিছু একটা আঁচ করতে পেরেছিল বা কিছু একটা সন্দেহ করতো আর কি, যে আমার সঙ্গে কিছু একটা আছে, কোনো কালো ছায়া বা কোনো রুহানি তাকাত, রুহানি শক্তি, এরকম জাতীয় কিছু একটা আছে। তো আমার দিন কিন্তু খুব ভালোই কাটছিল। আমাকে যেসব বখাটে ছেলেরা উত্ত্যক্ত করতো
তারা আমাকে দেখলে মাথা নিচু করে আমার পাশ দিয়ে চলে যেত। তারপর স্কুলের কলেজে যেসব মেয়েরা আমাকে দেখে হিংসা করতো, তারা আমার রূপ দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি খুব সুন্দর সুন্দর জামা পরে ফাংশনে যেতাম, খুব সুন্দর সুন্দর জামা পরতাম সবসময়। এই ড্রেসগুলো আমাকে আমাকে ইমদাদুল দিয়ে যেত সবসময় এবং বলতো যে এগুলো তোমার জন্য। এবং আমার জীবনটা এত সুন্দর হয়ে গিয়েছিল আগের থেকে, সত্যি কথা আমি সেটা বলে বোঝাতে পারবো না। এবং আমার জীবন ছিল খুব সুখের। আমার আশেপাশে ঘরের মধ্যে সবসময় একটা সুঘ্রাণে ভরে থাকতো। আমার সৎ বোনেরা বা আমার ছোট ভাই যে ছিল, ও যখন আসতো তখন আমার সত্যি অন্য অনেক প্রশংসা করতো আমার ঘরের। আমার ঘরে অনেক কিছু সাজানো ছিল, অনেক কিছু ছিল। তো আমার ছোট ভাই যেটা ছিল, ওকে আমি খুব আদর করতাম। ওর জন্য ইমদাদুল বেশ কিছু খাবার, বেশ কিছু কাপড় এবং এই সমস্ত জিনিসপাতি নিয়ে এসেছিল। তো একদিন ও আমার ঘর থেকে বের হয়ে গেল এক থলি ফল নিয়ে, আর কি ফল নিয়ে সে খাচ্ছিল এবং সোফা রুমে বসে বসে টিভি দেখছিল আর খাচ্ছিল। তোর খালামণি তখন জিজ্ঞেস করে যে খাবারগুলো কোত্থেকে নিয়ে আসছিস তুই, আর এই যে প্রত্যেক দিন যে নতুন নতুন খাবার তুই খাস, এত খাবার তুই কোত্থেকে পাস? ঘরের ভিতর তো বাজার তোর মা তো করে না, আর থেকেও এনে দেয় না, তাহলে তুই এই যে আঙ্গুর, কমলা, তারপরে আপেল, আরো কিছু কিছু মিষ্টি সন্দেশ দেখলাম, খালি খেতেই থাকিস, কোত্থেকে পাস তুই এগুলো? তো এগুলো তখন আমার ওই ছোট ভাই যে আছে, ও তখন বলে যে আমার আপুর কাছ থেকে নিয়ে এসেছি, সিনথিয়া আপুর ঘরে আছে, ওইখান থেকে আমি নিয়ে আসি, ওইখান থেকে আমি খাই। তো এই কথা বলার পর আমার খালামণি যে ছিল, সৎ খালামণি, তিনি তখন আমাকে সন্দেহ করতে লাগলেন যে আমি খাবারগুলো কোত্থেকে নিয়ে আসি, তাহলে কি আমি প্রেম করতেছি? প্রেম না করলে তো এগুলো আমার আনার কথা না, আমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই দিয়ে যায়, তা না হলে আমি তো এগুলো কিনে খাবো না, একা একা ঘরের ভিতর নিয়ে খাই। তো এটা তখন আমার খালামণি সন্দেহ করে এবং খালামণি মূলত একটু জাসুস প্রকৃতির, তিনি এগুলো নিয়ে একটু গবেষণা টবেষণা করেন আমার প্রতি, আমাকে ফলো করেন যে আমি কোনো ছেলের সঙ্গে মিশি কিনা। তো উনি এরকম কোনো কিছু পান না যে আমি ছেলের সঙ্গে মিশি কিনা। তো আমার দিন কিন্তু খুব ভালো যাচ্ছিল, আমি খুব আনন্দের মধ্যে ছিলাম এবং ঘরের মধ্যে সবাই তখন আমাকে ভয় পেত। আমার সৎ মা আমাকে কিছু বলতো না, আমার ফুফি যে ছিল সেই ফুফিকে পর্যন্ত আমি নাকানি চুবানি খাইয়েছি। ফুফি গোসল করতে গিয়েছিল ইসে পুকুর পাড়ে, আমাদের এখানে একটা পুকুর ঘাট আছে। তো সেই পুকুর ঘাটে গোসল করতে যাওয়ার পরে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পানিতে চুবায় আর কি। তো ওই চুবানি খাওয়ার পরে ফুফি আর কিচ্ছু বলেন না, তিনি সবসময় শান্ত এবং চুপচাপ। এবং ফুফিও নাকি আমার পেছনে কয়েকদিন একটা কালো ছায়া দেখতে পাইছে এবং ফুফি তখন কিচ্ছু বলে না আর কি। এবং ফুফি কি নিয়ে ভয় পেয়েছে তা আমি বলতে পারবো না। তো যাক, আমার সময় এবং দিন বেশ ভালো কাটছিল। রাত্রেবেলা প্রত্যেক দিন ইমদাদুল আমার কাছে আসতো, আমার সঙ্গে গল্প করতো, আমার ঘরেই আসতো এবং আমি এবং ইমদাদুল একই সঙ্গে বসে থাকতাম। আর ইমদাদুলের কোলে মাথা না রাখলে আমার আসলে ঘুম হতো না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো এরকম করে কয়েক মাস কিন্তু কেটেছে, আমার জীবনে একটা অন্যরকম অধ্যায় শুরু হয়েছে। কয়েক মাস কেটেছে এরকম ভাবে। ইমদাদুল যখনই আসতো তখন আমি ওর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম এবং ও আমাকে মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে প্রতিনিয়ত আমাকে গল্প শোনাতো, ওর সঙ্গে আমি গল্প করতাম। তো এরকম করে আমার সময় বেশ ভালো কাটছিল। তো একদিন রাত্রেবেলা আমি আমার ঘরে শুয়েছিলাম। আমার ঘরে হচ্ছে গিয়ে সামনের দিকে কোনো জানালা নেই, তবে পেছন দিকে দুটো জানালা আছে। তো সামনের দিকে শুধুমাত্র দরজা। তো এই অবস্থায় দরজাটা হচ্ছে গিয়ে খোলা হয় আর কি। তো দরজাটা খোলা ছিল, আওজানো ছিল হালকা করে। তো আমি এবং ইমদাদুল কথা বলতেছিলাম এবং খুব ভারী একটা কণ্ঠ আমার সঙ্গে কথা বলতেছিল। তো ওই অবস্থায় বাহিরে মনে আমার খালামণি, তিনি আবার এসেছিল। খালামণি তখন বিষয়টা আর কি অবজার্ভ করে যে আমি কারোর সঙ্গে কথা বলতেছি, একটা পুরুষ কণ্ঠ, রাত্রি 1টা-2টা বাজে, একটা পুরুষ আমার ঘরের ভিতরে কি করছে। তো খালামণি তখন বাইরে থেকে এই জিনিসটা অবজার্ভ করে এবং প্রথম একদিন অবজার্ভ করছে এবং ওইটা গিয়ে তার বোনকে বলছে এবং এর পরের দিন তার বোন এবং সে মিলে জিনিসটা অবজার্ভ করে এবং দরজাটা তখন দরজার বাইরে থেকে ওনারা অবজার্ভ করে এবং 100% শিওর অবস্থায় ওরা বুঝতে পারে যে ঘরের ভিতরে কেউ একজন আছে এবং আমার সঙ্গে কথা বলতেছে এবং একজন পুরুষ এবং আমি একজন ঘরের ভিতর পুরুষ নিয়ে আসছি। তো তারা একটা শক্তি পাইছে যে ঘরের ভিতরে কেউ একজন আছে এবং ঘরের ভিতরে আমি কোনো পুরুষ নিয়ে আসছি, তার সঙ্গে কথা বলতেছি। এটা তো একটা কেলেঙ্কারিপূর্ণ কথা। তো এই অবস্থায় দ্বিতীয় দিন যখন ওরা দেখতে থাকে তখন আমি টের পেয়ে যাই এবং টের পেয়ে আমি ঘরের সামনে এসে দরজাটা সেকেন্ডের মধ্যে, ওনারা কিন্তু দরজার আড়াল থেকে দেখতেছে যে আমি ঘরের ভেতরে বসে আছি। তো সেকেন্ডের মধ্যে তখন আমি দরজা খুলে ওনাদের সামনে এসে দাঁড়াই আর কি এবং আমার চেহারাতে রাগান্বিত অবস্থায় ছিল এবং ওনারা তখন আমাকে দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে যে সিনথিয়া কি করতেছিস এতক্ষণ পর্যন্ত রেগে জিজ্ঞাসা কিসের জন্য, ঘুমাসনি এখনো, যা ঘুমা গিয়ে মা। এই কথা বলে ওনারা তখন ওখান থেকে চলে যায়। তবে তখন প্রচন্ড পরিমাণে রেগেছিলাম যে এখন ঘরের বাইরে এরকম ভাবে উকি মেরে তাকায়। তবে তখন ঘরের মধ্যে গিয়ে এমদাদুলকে বললাম যে ওনারা কি কিছু টের পাইছে? এমদাদুল তখন বলল না, টের পাবে কিভাবে, আমাকে তার দেখতে পাচ্ছে না তাই না, আর
আমাকে টের পাইলেও কি, যা হোক বাদ দাও, ওনারা এমনিতেই ভয় পেয়ে গেছে, আর টের পেলেও আরো বেশি ভয় পাবে, সমস্যা কি। তো এই অবস্থায় এরকম করে আরো কিছুদিন কাটতে থাকে। তো আমি কখনো কল্পনাও করতে পারিনি যে উনি আমার প্রতি এরকম জাসুসি করবে আর কি। তো সেদিনকে রাত্রেবেলা আমি ওর সঙ্গে বসেছিলাম, ও আমার পেছনে বসেছিল, আর আমি হচ্ছে ওর সামনে বসে ওর কোলের মধ্যে বসে ওর গল্পগুলো শুনছিলাম, আমাকে গল্প করছিল আমার সঙ্গে। তো এই অবস্থায় আচমকা হচ্ছে আমার যে খালামণি ছিল এবং আমার সৎ মা, তেনারা তখন দরজাটা আওয়াজে হালকা করে আমার দিকে তাকায়, মানে দেখতে থাকে আর কি। তো ওই যে ওনারা দেখে, এবং সত্যি কথা সেদিনকে ওনারা দেখে ফেলছে যে আমার সঙ্গে কেউ একজন আছে, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে আছে, আমার পরনে খুব সুন্দর একটা জামা এবং খুব সুন্দর করে চুল বাঁধা। তারপর ওনারা পেছনে দেখতে পায় যে একটা কালো ছায়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে এবং শুধুমাত্র উপরের অবয়ব দেখা যাচ্ছে। তো এটা দেখা মাত্রই আমার যে জিন প্রেমিক আছে তাদের জন্য কিন্তু আমাদের প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে, আমরা একে অন্যকে ভালোবেসে ফেলেছি, একে অন্যের সঙ্গে থাকি এবং বিগত 6 মাস ধরে আমরা এরকমটা করছি। তো তার প্রতি ভালোবাসাটা আসাটা একটা স্বাভাবিক বিষয়, তো আমি তাকে ভালোবেসে ফেলেছি আর কি। তো অবস্থায় তখন আমার যে জিন প্রেমিক আছে এমদাদুল, ও টের পেয়ে যায়। টের পেয়ে সঙ্গে সঙ্গে পাশের দিকে ওদের দিকে আগুন চোখে তাকায় এবং ওরা এটা দেখে চিৎকার করে ওঠে। এবং সত্যি কথা আমার সৎমা এবং খালামণি দুজনে বেশ অবাক হয়ে যায়, এবং অবাক হয়ে ওরা তখন বলে যে এইটা তো স্বাভাবিক কেউ না। ওইটা বলে আমার আম্মা তো তখন অজ্ঞান হয়ে যায় এবং খালামণি চিৎকার করতে করতে বাইরে বের হয়ে যায়। তো ঘরের সবাই তখন উঠে যায়, চাচারা ফুফুরা সবাই আসে। তো আসার পরে বলে যে এরকম এরকম জিনিস দেখছি। তো কেউ বিশ্বাস করতে চায় না কি দেখছে। আর আমার পরনে যে জামাটা ছিল সেই জামাটা আমি তখন খুলে ফেলি আর কি, সেকেন্ডের মধ্যে খুলে আমি সেই পুরান জিনিস জামাটায় পরি, কারণ এগুলো দেখে সন্দেহ করবে। তো এই অবস্থায় সকালে চলে যায় এবং ওদিনকে আমার খালামণির দিকে আমি আগুন চোখে তাকাই এবং আমার খালামণি সত্যি সত্যি আমার পেছনে সেই জিনের ছায়াটা দেখতে পায়, মাথা সম্বলিত নীল চোখের সেই ছায়া। এবং খালামণিকে বলে যে তুই কালকে এখান থেকে চলে যাবি, যদি না যাস পরের দিন তোর মৃতদেহ এই পেছনের পুকুরে পাওয়া যাবে। এই কথা বলার পর আমার খালামণি ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তখন এখান থেকে চলে যায়। আর আমার মা তো অজ্ঞান অবস্থায় ছিল, উনি সব জিনিস দেখেননি বা শুনেওনি আর কি। আমার মা তো কয়েক মাস ধরে আমার পেছনে ছায়াটা দেখতে পায়। এই জন্য তিনি আমাকে এখন আর কিছু বলে না, নিজে থেকে রান্না করে, সমস্ত কিছু নিজে নিজে করে এবং জানে যে আমার সঙ্গে কিছু একটা আছে। তো যাই হোক, এরকম করে আমি ভেবেছিলাম যে ওনারা হয়তো এই বিষয়টাকে একদম স্বাভাবিক পর্যায়ে নিচ্ছে এবং আমার সঙ্গে আর কোনো অত্যাচারমূলক কোনো আচরণ করবে না বা এরকম কোনো কিছু করবে না। তো আমি বিষয়টাকে স্বাভাবিক নিয়ে এরকমভাবে চলতে থাকে। তো একটা পর্যায়ে ওনারা যেরকম একটা কাণ্ড ঘটাবে সেটা আমিও ভাবতে পারি নাই। কাণ্ডটা ছিল হচ্ছে ওনারা এক পীর ফকিরের কাছে যায়, ভণ্ড পীর ফকির না কি ভালো পীর ফকির জানি না। তো আমি সেদিনকে আমার ঘরে আমার যে প্রেমিক ছিল এমদাদুল, জিন প্রেমিক, তো ও একটা জিন ছিল। তো ও তখন আমাকে বলে যে তুমি, অন্যের সঙ্গে অবশ্যই গল্প করছিলাম, আনন্দে ছিলাম, ওর কোলের মধ্যে শুয়েছিলাম মাথা রেখে। ঠিক সেই মুহূর্তে আমার ফুফি, আমার খালামণি এবং আমার আম্মা আরও কয়েকজন লোক মিলে ওইখানে ওই নিয়ে আসে আর কি, একজন তান্ত্রিককে নিয়ে আসে। তিনি বেশ কামিল তান্ত্রিক এবং খুব বড় ফকির আর কি, নিয়ে আসে। এবং তেনারা আমার প্রতি অতিষ্ঠ ছিল, কারণ তাকে অত্যাচার করেছে আমি কয়েকদিন ধরে। আমার ফুফুকে পানিতে চুবিয়েছি, আমার আম্মাকে 6 মাস ধরে জ্বালিয়েছি, তারপর খালামণিকে মেরে ফেলার হুমকি দিয়েছি। তো তারা এই জিনিসগুলো তো করবেই। তো এই অবস্থায় এসে আমার যে ছিল তান্ত্রিক যে ছিল তিনি আসেন, আসার পরে সঙ্গে সঙ্গে আমাকে আটকে ফেলে আমার খালামণিরা, এবং ওই জিনটাকে ওই তান্ত্রিক তন্ত্রমন্ত্র দিয়ে আটকে ওকে পেছন দিয়ে ওইখানে বেঁধে ফেলে এবং বেঁধে ফেলে বলেছে তুই যাবি কোথায়, তুই এখান থেকে যেতে পারবি না, তোর মতো জিনকে বর্ষে নামার জন্য কোনো বিষয় না, তোর এত বড় সাহস, তুই মানুষের জগতে এসে মানুষকে উত্ত্যক্ত করছিস। তো এই মুহূর্তে আমার জিন প্রেমিক যে ছিল এমদাদুল, ও প্রচন্ড পরিমাণ রেগে যায়, কিন্তু ও কেন যেন কিছু করতে পারছিল না, কারণ ওর শক্তিটা হয়তো তান্ত্রিকের কাছে অনেক কম ছিল। তো এই অবস্থায় তান্ত্রিক ওঠে আটকে ফেলার এক পর্যায়ে পুরো ঘরের ভিতরে এক প্রকার বাতাসে এবং তছনছ হয়ে যায়, এক প্রকার আর কি বাতাসের মধ্যে, ঘরের মধ্যে এক প্রকার ওরকম তছনছ সৃষ্টি হয়ে যায়। তো সব মিলিয়ে বলতে গেলে যে ও আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে আর কি, আমার প্রেমিককে এখান থেকে তাড়িয়ে দিবে এবং আমাকে আবার আগের মতো করে করে ফেলবে। তো এটা ছিল আমার খালামণি, আমার ফুফি এবং সকলের প্ল্যান। তো এই অবস্থায় আমি প্রচন্ড পরিমাণ চিৎকার করতে থাকি এবং আমি বলি যে আমাকে ছেড়ে দে, আমি কিন্তু তোদেরকে মেরে ফেলবো। তো এই অবস্থায় ওই জিনটাকে আটক করে ফেলে এবং ওকে সাথে করে নিয়ে যেতে চায়। তো আমাদের যে বাড়ির উঠান ছিল, বড় ফাঁকা জায়গা ছিল বাড়ির সামনে, তো ফাঁকা জায়গায় যাওয়ার পরপরই ওইখানে হচ্ছে গিয়ে প্রচন্ড পরিমাণ ঝড় বাতাস শুরু হতে থাকে। আমার ছোট ছোট ঘর থেকে বের হয়ে আসে, সকলে উঠানের উপর বের হয়ে আসে এবং ওই জিনটা চিৎকার করতে থাকে যে
তান্ত্রিক আমাকে ছেড়ে দে, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, তুই কিন্তু ভালো থাকতে পারবি না, তোর বংশ নির্বংশ করে দিব আমি, তুই জানিস না আমি কে। তো এই কথা আমার ছোট চাচা জেনে ফেলে, আমার চাচারা, অন্য ভাই বোনেরা সকলে জেনে ফেলে বিষয়টা, যে আমার ঘাড়ে একটা জিন আছে এবং এই সমস্ত জিনিসগুলো আমিই করছিলাম, মানে আমার ভেতরে ও ঢুকে পড়েছিল তখন। তো আমাকে শপথ বের করে ফেলা হয়। তো বের করার পরে আমার শরীর থেকে এমদাদুলকে আলাদা করা হয় এবং ওকে একটা আপনার বোতলের মধ্যে ভরে ফেলা হয়। তো ওই অবস্থায় এমদাদুল যখন ওকে নিয়ে যাচ্ছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমি প্রচণ্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি করছিলাম। এক পর্যায়ে আমার শরীর অসুস্থ হয়ে যায় এবং আমি অচেতন হয়ে পড়ি। তারপর ওই তান্ত্রিকটা এমদাদুলকে এখান থেকে নিয়ে যায় আর কি। তো নিয়ে যাওয়ার এক পর্যায়ে আমার ছোট চাচা বিষয়টা বুঝতে পারেন এবং ছোট চাচা বুঝতে পারেন যে এই জিনটা যে আছে, এই জিনটার কারণেই আমি এতদিন ভালো ছিলাম এবং আমি আগের থেকে অনেক ভালো হয়ে উঠেছি। তো আমার ছোট চাচা সেই তান্ত্রিকের উপর ঝাঁপায় পড়ে, বলে কিছু শয়তানের বাচ্চা, তোকে এখানে কে ডাকছে, তুই এখান থেকে চলে যা। তো এক প্রকার ঝাঁপাঝাঁপি করার এক পর্যায়ে ওই যে ইয়েটা আছে আর কি, বোতলটা আছে, সেটা খুলে যায় আর কি। আর আমি এটা জানতাম না যে আমাদের বাড়িতে অলরেডি দুজন জিন আছে আমার পাহারা দেওয়ার জন্য। এমদাদুল বাদে দুজন জিন সবসময় থাকতো আমার সঙ্গে এবং ওই দুজন জিন আমার সঙ্গে খেদমতে থাকতো। তো ওরা তখন সঙ্গে ছিল না, কোথাও একটা গিয়েছিল, ওরা ওই মুহূর্তে চলে আসে এবং ওই মুহূর্তে এমদাদুলও মুক্ত হয়ে যায় এবং তান্ত্রিককে তখন শূন্যে ভাসিয়ে ফেলে এবং শূন্যে ভাসিয়ে একটা গাছের সঙ্গে, আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে এবং তান্ত্রিকের ওখানে মৃত্যু হয়ে যায়, উনি ওখানেই মারা যান। তো এক পর্যায়ে তারপর আমার যে ফুফি আছে এবং পাশাপাশি অন্যান্য যারা আছে তাদেরকেও মারার চেষ্টা করে। আমি তখন তাদেরকে বাধা দিই যে থাক, এরকম কোনো কিছু করার দরকার নেই। এবং এমদাদুল তখন ওইখান থেকে আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় আমার ছোট চাচাকে বলে, চাচা যান, আমি জানি আপনি খুব ভালো একজন লোক, আমি সিনথিয়াকে নিয়ে যাচ্ছি এবং আর কখনো এখানে ফিরে আসবো না। আমি জানি এখানে থাকলে সিনথিয়া হয়তো ওদের রেশারেশিতে, ওদের অত্যাচারে মারা যাবে। আপনারা তো কোনোদিন ওকে বিয়ে দিতেন তাই না? আমি ওকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাচ্ছি এবং অলরেডি আমি সিনথিয়াকে বিয়ে করেছি। চাচা যান, আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো এবং এই বাড়িতে আমি সিনথিয়াকে নিয়ে আসবো কিছুদিন পর। তবে যদি দেখি যে এই বাড়ির লোকজন আমার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে আমি অনেক কিছু করার চেষ্টা করব। তাই বলে এমদাদুল আমাকে ওইখান থেকে নিয়ে শূন্য গায়েব হয়ে যায় এবং আমাকে নিয়ে যায় এক অন্য জগতে, যেটা কিনা ওদের জগৎ। সেখানে আমি থাকি, ওর মায়ের সঙ্গে আমার দেখা হয়। আমরা ততদিনে বিয়ে করে ফেলেছিলাম। সেখানে যাওয়ার পর আমরা আবার বিয়ে করি এবং বিয়ে করে সেখানে আমি কিছুদিন থাকি। তো থাকার এক পর্যায়ে, এটা তো আমাদের নিজেদের বাড়ি ছিল যেখানে আমি থাকতাম। তো এখানে আসার পর দোতলার যে কামরাটা ছিল, সামনের ছাদের যে কামরাটা, আমরা ওদিনকে আসার পরে তো আমার ফুফি, আমার খালামণি উনি এসেছিলেন, আমার মা, তেনারা সকলে আমাকে আদর যত্ন করতেন, কারণ জানতেন যে আমার সঙ্গে একটা জিন আছে। পাশাপাশি ওই যে তান্ত্রিক ছিল, ওই তান্ত্রিকের লাশটা জিনেরা কোথায় ফেলেছে, কিভাবে ফেলেছে এবং এই ঘরের মধ্যে কি ঘটেছে, কোনো কিছুই মনে করেন যে কোনো প্রমাণ রাখেনি, কারণ তান্ত্রিকটাকে কোথাও একটা গুম করে ফেলেছে আর কি জিনেরা। তো এই অবস্থায় আমার খালামণি, আমার ফুফি আর আমাকে তেমন কিছু বলতেন না, কারণ জানে যে আমার সঙ্গে একটা জিন আছে। এবং আমি এসে এখনো পর্যন্ত আমাদের ওই চিলে কোঠার কামরায় আমি থাকি, কখন আসি কখন যাই এবং কখন কার সঙ্গে কথা বলি এটা কেউ জানে না। এবং আমার ছোট চাচা এই বিষয়ে বেশ বেশ আমাকে আদর যত্ন করেন। জিনেরা আমার ছোট চাচাকে অনেক বেশি বড়লোক করে দিয়েছে, তার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু। আমি এখানে আসি শুধুমাত্র এই কারণে, ছোটবেলা থেকে অনেক এখানে বড় হয়েছি, এখানে সমস্ত কিছু করেছি। তো এই কয়েক বছরে আমি সত্যিই অনেক কিছু মিস করি এবং অনেক ধরনের অনেক কথাবার্তা, অনেক কিছু আছে যা কিনা আমি খুব মিস করি। এবং এখানে শুধুমাত্র আমি আসি একটা কারণে, সেটার কারণ হচ্ছে আমি এখানে আমার স্মৃতিগুলো ভুলতে পারি না, এই জন্য আমি এখানে আসি আমার জামাই সমেত এমদাদুলকে সাথে করে নিয়ে। এবং আমার ছোট চাচা আমাকে খুব আদর করে, আসলে ছোট চাচার ঘরেই থাকি ম্যাক্সিমাম টাইম। তারপর আমার ওই ঘরটায় আমি থাকি যে ঘরটা আমি থাকতাম। তো সব মিলে এখন আমার সৎমা আর আগের মতো আমার সঙ্গে অত্যাচারমূলক কোনো কিছু করেন না, বরঞ্চ তিনি আমাকে এখন খুব সম্মান করেন, আমাকে সাহায্য চান আমার কাছে, বলে যে এই অবস্থা, এরকম এরকম হয়েছে, জিনের দ্বারা একটা তাবিজ আমাকে এনে দে, এরকম অবস্থা আমার বোনের, বা যাই হোক যে কোনো কিছু একটা হোক। আমি এখন তাকে কিছু বলি না, তিনি আমাকে যখন খুব আদর করেন আমি যখন আসি এমদাদুলকে সাথে নিয়ে। তো যাই হোক, এই অবস্থায় আমি বেশ সুখে আছি। আমার একটা কন্যা সন্তান হয়েছে গত বছর। তো ওই সন্তানটা নিয়ে আমি এখন জিনের ওইখানে বসবাস করি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আমার ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন সিনথিয়ার ঘটনা। আমার কাছে চট্টগ্রাম থেকে ঘটনাটি এসেছিল এবং সিনথিয়া নামের এই মেয়েটির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল যা কিনা সত্যি অলৌকিক ব্যাপার। আজকালকার যুগে এরকম ঘটনা ঘটতে দেখা যায় না। তো সত্যি কথা বলতে সিনথিয়ার জীবনটা পাল্টে গিয়েছিল হয়তো সেই জিনটার কারণে।
ওই দিনকে রাত্রেবেলা যদি সিনথিয়ার মা তাকে ঘর থেকে বের করে না দিত, তাহলে হয়তো সে জঙ্গলের দিকে যেত না, আর এই জিনটার সঙ্গেও তার দেখা হতো না, এবং জিনটাও তাকে পছন্দ করতো না। সত্যি কথা বলতে সিনথিয়াকে জিনটা ওই বাগান থেকেই পছন্দ করে ফেলেছিল, এবং তারপর তার পেছন পেছন ঘুরেছে, তার অভাবগুলো পূরণ করতে চেষ্টা করেছে, তার মন জয় করে তাকে ভালোবেসেছে। তো এরকম জিন আজকালকার যুগে পাওয়া যায় না খুব একটা, বা জিন মানে খারাপ আমরা সেটা মনে করি, কিন্তু ভালো জিনও কিন্তু মানুষের জীবনে আছে এবং মানুষকে সাহায্য করে। তো আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আপনারা আশা করি আমাদের ঘটনাটি পছন্দ করেছেন। আমাদের ভিডিওতে যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করেন, এবং কমেন্ট না করে থাকলে কমেন্ট করেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।